ভারতের ইতিহাসের আজকের ক্লাসে আমরা মোগল সাম্রাজ্য শুরু করব। এই যে মোগল সাম্রাজ্যের প্রথম ক্লাসে আমরা একদম বেসিক যে ফ্রেমওয়ার্ক অর্থাৎ সাল ওয়াইজ কিভাবে মোগল সাম্রাজ্য পড়তে হবে সেটা আলোচনা করে প্রথমে যে আমরা জানি যে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে যে বাবর এই মোগল সাম্রাজ্যের পত্তন কথা কিন্তু পার্থক্য বুঝবে। একটা পত্তন একটা পতন। পত্তন বলতে শুরু করা, সেট আপ যেটাকে বা এস্টাবলিশ যেটাকে বলি, যে গোড়াপত্তন ঘটিয়েছিল সেই বাবর হুমায়ুন সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা একটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে সমগ্র মোগল সাম্রাজ্যকে একটা সাল ওয়াইজ আমরা আলোচনা করব, যে কিরকম ভাবে মনে রাখাটা প্রয়োজন। দেখো, এই মোগল সাম্রাজ্যকে যদি ভাগ করতে হয় না, এর দুটো ভাগ, বর্তমান দুটো ভাগ বলতে কি, একটা ভাগ হচ্ছে প্রথম ভাগ, একটা হচ্ছে দ্বিতীয় ভাগ। তাহলে নোট ডাউন করে নাও, প্রথম ক্লাস বলে একটু আলোচনা করার সুযোগ পাচ্ছি, লিখে নাও প্রথম অংশ, প্রথম অংশ, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। ওকে, প্রথম অংশ দ্বিতীয় অংশ। দেখো, প্রথম অংশ শুরু হচ্ছে কত সাল থেকে? এটা শুরু হচ্ছে 1526 থেকে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে বাবর এই মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটায়। হ্যাঁ কি না? এই সাম্রাজ্য, ভালো করে শুনবে, এই সাম্রাজ্য কত কত দিন পর্যন্ত চলে প্রথম অংশটা বলা যাবে? এই সাম্রাজ্য প্রথম অংশ চলে 1539 সাল পর্যন্ত। 39 না, আরো স্পেসিফাই করে বলতে গেলে 40 সাল পর্যন্ত। ওকে, আবার তারপরে দেখতে পাই যে একটা মাঝের মাত্র 5-6 বছরের একটা পিরিয়ডের গ্যাপ পাওয়া যায়। সেই গ্যাপে কি আছে আমি এক্ষুনি আলোচনা করছি, সেটাও আজকের আলোচ্য টপিকের মধ্যেই থাকবে, যে এই মাঝের সময়টা তাহলে কি ঘটনা ঘটছে, বা ইতিহাস তো থেমে থাকছে না, তাহলে কি ঘটছে। তারপরে দ্বিতীয় অংশ শুরু হচ্ছে কখন? দ্বিতীয় অংশ আবার শুরু হচ্ছে বলতে পারি যে 1555 সালে। তাহলে মোটামুটি একটা 5-10 বছরের অন্য বংশ আর 15 বছরের একটা মোগল সাম্রাজ্যের গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে। আর তারপরে এই বংশ স্থায়ী হচ্ছে 1757 সাল। বলা উচিত তোমাদের, এই 1757 সাল কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে ভারত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহাবিদ্রোহ, সরি, এক্সট্রিমলি সরি, 1857 পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাবো যে মোগল বংশের বিভিন্ন অংশের কথা। তারপর দ্বিতীয় বাহাদুর শাহের মাধ্যমে মহাবিদ্রোহের সময় এই বংশের সম্পূর্ণ অবলুপ্তি ঘটে। তাহলে প্রথম অংশটায় কে কে? প্রথম অংশ হচ্ছে বাবর, আর তারপরে কে? হুমায়ুন। হ্যাঁ কি না? বাবর হুমায়ুন, এই দুজন। বাবর পত্তন করে, তার পুত্র হুমায়ুন। মাঝের এই টাইমটা তাহলে কি ছিল? লিখে নাও, এই টাইমটাকে বলা হয় সুর বংশ। এই সময়টাকে বলা হয় সুর বংশ। এই সুর বংশ কে প্রতিষ্ঠা করে? এই সুর বংশ প্রতিষ্ঠা করে বিখ্যাত শাসক শেরশাহ সূরি। ওকে, এর নাম কিন্তু আমাদের ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সুলতান বা সম্রাট বা রাজা হিসাবে কিন্তু প্রসিদ্ধ। সেকেন্ড অংশে বা দ্বিতীয় অংশে উল্লেখযোগ্য কি? দেখো, বাবর, হুমায়ুন, তারপরে কি হয়? আকবর। আকবরের পর কি? আকবরের পর হচ্ছে জাহাঙ্গীর। হ্যাঁ কি না? আকবরের পর জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পর শাহজাহান, শাহজাহান, শাহজাহানের পর হচ্ছে ঔরঙ্গজেব। মোটামুটি এই চারজনের সম্পর্কে ডিটেলস পড়তে হবে। তারপরে বিভিন্ন রাজা, বিভিন্ন পর কিছু নাম, কিছু বিশেষ পড়ার পরে একদম 1857 সালে এই বংশের বা এই সাম্রাজ্যের শেষ সুলতান হিসাবে আমরা দ্বিতীয় বাহাদুর শাহের নাম উল্লেখ পাবো। তারপরে কিন্তু মোগল সাম্রাজ্যের আর কোনো অস্তিত্ব নেই বললেই চলে। হ্যাঁ কি না? চল, তাহলে আমরা ইতিহাসের ক্রোনোলজি ফলো করে যে পড়তে আরম্ভ করেছি, আমরা এখন দাঁড়িয়ে আছি কোন অংশে? আমরা এখন দাঁড়িয়ে আছি 1526। তাহলে প্রথমে যখন মোগল সাম্রাজ্য শুরু করছি, আমরা কাকে দিয়ে শুরু করব? মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরকে দিয়ে। তো প্রত্যেকে হেডিং করো। প্রথম অংশ আর লেখার দরকার নেই, প্রথমেই হেডিং করো, রাজার নাম হচ্ছে বা সুলতানের নাম হচ্ছে বাবর। দেখো, যত ইনফরমেশন আমার কাছে রয়েছে লেখাচ্ছি, যাদের এই টপিকটা কভার আছে, শুধুমাত্র দেখে নাও যে আমার পয়েন্টের সঙ্গে এক্সট্রা কোনো পয়েন্টের কোনো কিছু মিল পাওয়া যায় কিনা। দেখো, প্রথমেই যেটা জানার প্রয়োজন, যে এই বাবর কত সাল থেকে কত সাল সাম্রাজ্য চালিয়েছিল?
দেখো 1526 যুদ্ধে জয়লাভ করেছে। 1526 থেকে কত সাল? 1526 থেকে নোট ডাউন করো যে 1530। 1530 প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ যে এই যে বাবরের আসল নাম কি? ফার্স্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেউ বলতে পারবে? পরীক্ষায় কোশ্চেন আসে বাবরের আসল নাম কি। যেমন দিল্লি সুলতানের ক্ষেত্রে আসল নাম গুরুত্বপূর্ণ ছিল, এখানে কিন্তু বাবরের ক্ষেত্রেও বা বিভিন্ন মোগল সম্রাটের ক্ষেত্রেও আসল নাম কিন্তু উল্লেখযোগ্য। লিখে নাও জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। নোট ডাউন করবে জাহির উদ্দিন মোহাম্মদ বাবর। ওকে, নেক্সট পয়েন্ট সব থেকে ইম্পর্টেন্ট, বাবরের বংশ পরিচয়। বংশ পরিচয়, এই বংশ পরিচয় দিয়ে কিন্তু কোশ্চেন আসে। দেখো বংশ পরিচয় বলতে আমরা পিতা ও মাতার কথা বলি, তাহলে এখানে আমরা দুটো ক্ষেত্রে পিতা আর মাতা বলে নোট ডাউন করো। এই পিতা ও মাতার মধ্যে নাম যেমন গুরুত্বপূর্ণ এবং তারা কোন বংশভূত সেটাও ইম্পর্টেন্ট। পিতার নাম কেউ বলতে পারবে? ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন, রেলের এনটিপিসির কোশ্চেন। বাবরের পিতার নাম লিখে রাখো ওমর শেখ মির্জা। নোট ডাউন করবে ওমর শেখ মির্জা। ওমর শেখ মির্জা। এইবার পরবর্তী প্রশ্ন, এই ওমর শেখ মির্জা যিনি বাবরের পিতা, ইনি কার বংশধর? কার বংশধর? লিখে রাখো তৈমুর লংয়ের বংশধর। ওকে, লিখে নাও তৈমুর লংয়ের বংশধর। বোঝা গেছে? তৈমুর লংয়ের বংশধর, কথাটা ক্লিয়ার? এরপরে মাতার নাম কি? মাতার নাম লিখে রাখো কোতলু নিগার খাতুন। নোট ডাউন করো কোতলু নিগার খাতুন। কোতলু নিগার খাতুন কার বংশধর? নোট ডাউন করবে চেঙ্গিস খাঁয়ের বংশধর। তাহলে বুঝতে পারলে দুটো কিন্তু সম্পূর্ণ, দেখো তৈমুর লং আর চেঙ্গিস খাঁ দুটো কিন্তু ভিন্ন, একদম ভিন্ন, মানে জাতি বলতে পারি। তো ভিন্ন জাতি, পিতা মাতা দুজন আলাদা ছিলেন, মানে আলাদা জাতি, এবং তাই বলতে পারি যে যে এই এই মানে বাবরের যদি বংশ পরিচয় বলা হয় তাহলে এটা কি বলতে পারি? এনার বংশ পরিচয়ের যেহেতু পিতামাতা একই জাতিভুক্ত নয়, তাই বংশ পরিচয় এরকম ভাবে এনাকে আইডেন্টিফাইড করা হতে পারে যে তুর্কি চাগদাই গোষ্ঠীর অধিবাসী। নোট ডাউন করে নাও তুর্কি চাগদাই গোষ্ঠীর অধিবাসী। মনে থাকবে, এটা কিন্তু উল্লেখযোগ্য পয়েন্ট বাবরের ক্ষেত্রে। শুধু বাবর নয়, বাবর শুধু বলবো না, মোগল সাম্রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এরপরে আগের বারই কোশ্চেন আলোচনা হয়ে গেছে, আমি আর লেখাচ্ছি না। এই বাবরকে ভারত আক্রমণের ক্ষেত্রে দুজন ব্যক্তি বিশেষ আমন্ত্রণ জানিয়েছিল। দুজন ব্যক্তির নাম, খুব তাড়াতাড়ি দুজন ব্যক্তির নাম বলা উচিত, তাড়াতাড়ি বলো। আগের দিন ডিসকাস করেছিলাম, বলতেই হবে দুজন ব্যক্তির নাম, যে দুজন ব্যক্তি বাবরকে ইনভাইট করেছিল বা বাবরকে উৎসাহ জগিয়েছিল দিল্লিতে আক্রমণ করার জন্য। কোন দুজন ব্যক্তি বলা উচিত? দৌলত খাঁ লোধি একজন। হ্যাঁ, আরেকজন। আরেকজন, দুজন এবং দুজন কোথাকার এটাও কিন্তু বলেছিলাম। একটা দৌলত খাঁ লোধি যিনি পাঞ্জাবের শাসনকর্তা, আর একটা আলম খাঁ লোধি যিনি হচ্ছে গুজরাটের শাসনকর্তা। না থাকলে কিন্তু লিখে নাও, দুজন ব্যক্তির নাম কিন্তু গুরুত্বপূর্ণ যারা আমন্ত্রণ করেছিল। আমি লেখাচ্ছি না, তোমরা লিখে নেবে। আলম খাঁ লোধি গুজরাট আর দৌলত খাঁ লোধি পাঞ্জাব। এই দুজন ব্যক্তি কিন্তু বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল দিল্লি আক্রমণের ক্ষেত্রে, এবং বাবর আক্রমণ করেছিল পানিপথের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে ভারতবর্ষে কামান ও বন্দুকের ব্যবহার করে এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে এই মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটায়। এর পরের পয়েন্ট, দুটো বিখ্যাত যুদ্ধ। কি যুদ্ধ? নোট ডাউন করো। খানুয়ার যুদ্ধ। নোট ডাউন করবে
খানুয়ার যুদ্ধ। আর তারপরে নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট, চান্দেরির যুদ্ধ। এইগুলো কম্পিটিটিভের খুব প্রিয় প্রশ্ন। চান্দেরির যুদ্ধ, এই দুটো যুদ্ধ দিয়ে প্রচুর প্রশ্ন আসে। প্রথমেই খানুয়ার যুদ্ধ কত সালে? নোট ডাউন করে নাও, 1527 সালে এই খানুয়ার যুদ্ধ অনুষ্ঠিত হয় বা সংগঠিত হয়। এই যুদ্ধে কাকে হারায়? কাকে হারায়? এই খানুয়ার যুদ্ধে বাবর রাজপুত রাজা মেবারের রানা সংগ্রাম সিং এর বাহিনীকে কিন্তু পরাজিত করে। লিখে নাও, মেবারের মেবারের রাজপুত রাজা রানা সংগ্রাম সিংকে পরাজিত করে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, রানা সংগ্রাম সিংকে পরাজিত। ওকে, দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রানা সংগ্রাম সিংহ। এরপরে চান্দেরির যুদ্ধে কত সাল? চান্দেরির যুদ্ধে হচ্ছে ঠিক পরের বছর 1528 সাল। কাকে পরাজিত করছে? পরাজিত করছে মেদিনী রায়কে। ওকে, মেদিনী রায়কে পরাজিত করছে। এই দুজনকেই কিন্তু পরাজিত বলে লিখে নাও। এই দুজনই কিন্তু পরাজয় স্বীকার করছে বাবরের উন্নত আধুনিক কামান বন্দুকের সামনে। বুঝতে পারলে? তখনও সেই সময়ে সেই যে অঞ্চলের মেবার বলো বা তৎকালীন রাজপুত ঘরানার যে যুদ্ধ কৌশল তরোয়াল ভিত্তিক, এটা কিন্তু বাবরের আক্রমণের সামনে দাঁড়াতে পারে না। হচ্ছে এরপরে আর একটা যুদ্ধ গুরুত্বপূর্ণ বলা উচিত, সেটা কোন যুদ্ধ? সেটা হচ্ছে ঘড়ঘড়ার যুদ্ধ। এটা একদম খুব প্রিয় প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামের। এই ঘড়ঘড়ার যুদ্ধ কত সাল? নোট ডাউন করে নাও, এই ঘড়ঘড়ার যুদ্ধ 1529 সাল। দেখো, পরপর 3টে বছর 3টে যুদ্ধ, 4 বছরের মধ্যে 3 বছরই কিন্তু যুদ্ধ নিয়েই উনি ছিলেন। এখানে কাকে হারাচ্ছে? এখানে হারাচ্ছে হচ্ছে মামুদ লোদিকে। নোট ডাউন করে নাও, মামুদ লোদিকে পরাজিত করেন। এই মামুদ লোদি অ্যাকচুয়ালি কে? ইনি হচ্ছে আফগান শাসক। লিখে নাও, আফগান বাহিনীকে পরাজিত করে। আফগান বাহিনীকে পরাজিত করেন। হচ্ছে, দেখো, দুজন ভারতীয় রাজা, একজন বহিঃশত্রু, দুজনকে তিনজনকে কিন্তু তিনটে মানে আলাদা আলাদা যুদ্ধে পরাজিত করছে। তাই এই তিনটে যুদ্ধের নাম কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ উইথ সাল। মনে থাকবে? চলো, এরপর একটা জিনিস বলা হয়নি, এই যে বাবর শব্দের অর্থ কি? কেউ বলতে পারবে? এটাও কিন্তু প্রশ্ন আসে। বাবর সিংহ। শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে, হিংস্র প্রাণী বলা হয়। অনেক জায়গায় বাঘ লেখা থাকে, অনেক জায়গায় সিংহ লেখা থাকে। ওকে, চলো নেক্সট। এর পরের পয়েন্ট, আত্মজীবনী। বাবরের আত্মজীবনী কি নামে পরিচিত? সবাই জানে কি হবে? বাবর নামা, বা যেটাকে হচ্ছে তুজুক ই তুজুক বাবরি। ই বাবরি। ভেরি গুড, সুন্দর, নোট ডাউন করে নাও, তুজুক ই বাবরি। তুজুক ই বাবরি, বা যেটাকে আমরা কি বলি? বাবর নামা বলি। বাবর নামা বলি। ওকে, এরপরে এরপরে তিনি কি কি নির্মাণ করেন? তা ওনার নির্মাণ কার্য বা স্থাপত্য কার্যের মধ্যে 3টি নাম উল্লেখযোগ্য। নোট ডাউন করে নাও, স্থাপত্য বলে নোট ডাউন করো। স্থাপত্য বলে নোট ডাউন করো, প্রথমে 3টে জাস্ট নাম লিখবে, এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রথম কি? লোদি দুর্গ। লোদি দুর্গ, এই লোদি দুর্গ কোথায় অবস্থিত? এটা কিন্তু যমুনা নদীর তীরে আগ্রাতে অবস্থিত লোদি দুর্গ। এরপরে কোথায়? জামি মসজিদ, খুব গুরুত্বপূর্ণ। জামি জামা দুটো কিন্তু আলাদা। জামি মসজিদ, এই জামি মসজিদ কোথায় অবস্থিত? লিখে রাখো, রোহিলখণ্ডে অবস্থিত। রোহিলখণ্ডে অবস্থিত। এছাড়া 3 নম্বর, কাবুলিবাগ মসজিদ। কাবুলিবাগ মসজিদ, কাবুলিবাগ মসজিদ কোথায় অবস্থিত? লিখে রাখো, পানিপথে অবস্থিত। পানিপথে অবস্থিত। নোট ডাউন করে নাও, 3টে ওনার বিশেষ স্থাপত্য কার্যের মধ্যে উল্লেখযোগ্য কি কি? মোদি দুর্গ, যেটা আগ্রায় অবস্থিত, জামি মসজিদ, যেটা রোহিলখণ্ডে অবস্থিত, আর হচ্ছে কাবুলিবাগ মসজিদ, যেটা পানিপথে অবস্থিত। মনে থাকবে, 3টে জায়গায় 3টে বিশেষ স্থাপত্য কার্য কিন্তু বাবরের সময় উল্লেখযোগ্য। দেখো, একটা পেজে আমি সম্পূর্ণ বাবর কমপ্লিট করলাম। বাবর গোড়াপত্তন করেছিল বটে, বাট বাবরের শাসনকাল বড্ড কম ছিল। হয়েছে, চল নেক্সট আলোচনা করি। নেক্সট তাহলে বাবরের পর কি? নোট ডাউন করো, হুমায়ুন। নেক্সট হেডিং করো হুমায়ুন বলে। হুমায়ুন
দেখো, এই বাবর হুমায়ুন মানে বাবর হুমায়ুন প্রথম অংশে, কারণ এই হুমায়ুনের সময়ের পর থেকে কি হচ্ছে, একটা একটা গ্যাপ তৈরি হচ্ছে, তখন আবার সুর বংশ কিছুদিনের জন্য মোগল সাম্রাজ্যে থাবা বসায়। তার কারণ ছিল কি, তার কারণ ছিল হুমায়ুনের ব্যর্থতা হচ্ছে। চলো প্রথমেই এর হচ্ছে হুমায়ুন বলার সঙ্গে সঙ্গেই পিতা মাতার কথা আলোচনা করে নেওয়া দরকার। আচ্ছা, তার আগে যেটা অ্যাজ ইউজুয়াল করি, যে কত সাল থেকে কত সাল। দেখো, কত সাল থেকে কত সাল বলতে 1530 সালে সিংহাসনে বসছে। 1530 সালে যখন সিংহাসনে বসছে, এরপরে 1539-40-এ ওনার কিন্তু এই প্রথম অংশটা কিন্তু মানে প্রথম অংশের যে শাসনকাল কিন্তু এই 1540-39 সাল পর্যন্ত। এরপরে আবার উনি দ্বিতীয় অংশ 1555-56 সালে কয়েক মাসের জন্য আবার উনি সিংহাসনে আসেন, যখন মানে ওই মুঘল সাম্রাজ্য আবার পুনরুজ্জীবিত হয়, বা সুর বংশ থেকে আবার যখন শের শাহের পরবর্তীতে সুর বংশের দুর্বলতার সুযোগ নিয়ে যখন মুঘল সাম্রাজ্য আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়। তাহলে এনার ক্ষেত্রে দুটো অংশ বর্তমান। প্রথম অংশ 30 থেকে প্রায় 40 ধরে রাখো, আর একটা 55-56 সাল। চল, নেক্সট আলোচনা হচ্ছে পিতা। অফকোর্স পিতার নাম হচ্ছে বাবর। মাতার নাম হচ্ছে মাহম বেগম। নোট ডাউন করো, মাতার নাম হচ্ছে মাহম বেগম। ওকে, বংশ পরিচয় দিয়ে মাঝে মাঝে কোশ্চেন আসে, দেখো ভালো করে শুনবে। এরপরে যেটা এনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো, ইনিও কিন্তু বেশ কিছু যুদ্ধর সঙ্গে নিজেকে লিপ্ত রেখেছিল। তাহলে যুদ্ধর মধ্যে প্রথমেই যে যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দৌড়ার যুদ্ধ। ওকে, এই দৌড়ার যুদ্ধ, আচ্ছা দৌড়ার যুদ্ধের আগে একটা জিনিস লেখা প্রয়োজন। 1531 সাল, 1531 সালে কি হয় লিখে রাখো। 1531 সালে কালিঞ্জোর অবরোধ, ওনার সময় উল্লেখযোগ্য ব্যাপার, কালিঞ্জোর অবরোধ। সেকেন্ড হচ্ছে 1532 সাল, 1532 সালে কি হয়, দৌড়ার যুদ্ধ। এরপরের ইনফরমেশন, দৌড়ার যুদ্ধে কাকে পরাজিত করে, ঘড়ঘড়ার যুদ্ধে যে ব্যক্তিকে বাবর পরাজিত করেছিল, দৌড়ার যুদ্ধে তিনি আবার দিল্লির দিকে হাত বাড়ায়, তাকে পরাজিত করতে বাধ্য হয় হুমায়ুন। তাহলে কে, লিখে নাও, মামুদ লোদিকে। ওকে, মামুদ লোদির নেতৃত্বাধীন আফগান বাহিনীকে কিন্তু পরাজিত করে। ওকে, মামুদ লোদিকে পরাজিত করে। হচ্ছে কোনো অসুবিধা থাকলে বলবে। এরপরে 1532 হলো, সিকোয়েন্স মেনটেন করা উচিত। এরপরে ভালো করে শুনে নাও, 1535 উনি কি করেন, 1535 উনি কিন্তু দুটো বিখ্যাত অংশ দখল করে। দখল বলতে কি, একটা হচ্ছে গুজরাট আর একটা হচ্ছে মালব। ওকে, চলো নোট ডাউন করে নাও যে গুজরাট ও মালব জয়। এরপরে প্রশ্ন আসে যে, খুব মানে টাফ লেভেলে কোশ্চেন হয়, যে এই যে গুজরাট জয় করলো হুমায়ুন, কাকে হারিয়ে? সেই সময় তো গুজরাটের শাসক বলে কেউ ছিল, অবশ্যই ছিল। সেই সময় গুজরাটের শাসক ছিল বাহাদুর শাহ। লিখে নাও, গুজরাটের শাসক বাহাদুর শাহকে পরাজিত করে বা বাহাদুর শাহকে হারিয়ে। এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন কার ক্ষেত্রে বললাম, গুজরাটের ক্ষেত্রে বলে রাখলাম। হচ্ছে, হ্যাঁ কি না? এরপরে আরেকটা পরবর্তী ইনফরমেশন, হুমায়ুনের দুর্বলতার সুযোগ নিয়ে 1536 সালে এই বাহাদুর শাহ নিজের রাজ্য অর্থাৎ গুজরাট পুনরুদ্ধার করেন। মনে থাকবে, পুনরুদ্ধার করছে, এটাও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। লিখে নাও, 1536 সালে বাহাদুর শাহ গুজরাট পুনরুদ্ধার করেন। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পুনরুদ্ধার করেন। হচ্ছে খুব ভালো পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখো কিন্তু। হচ্ছে এরপর একটা স্টার দিয়ে পয়েন্ট করা প্রয়োজন, যেটা মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে সামান্য কালিমালিপ্ত, কারণ এই জায়গাটায় মুঘল সাম্রাজ্য একটা ব্রেক করছে। কত সালে? 1539 সাল। লিখে নাও, 1539 সালে কি ঘটনা ঘটছে? লিখে নাও, শের শাহ
শের শাহ কথাটা ঠিক নয়, তখন নাম কিন্তু শের শাহ ছিল না, ছিল শের খান। শের খানের কাছে বা শের খানের নিকট, কাছে থেকে নিকট কথাটা বেশি ভালো শোনায়, শের খানের নিকট হুমায়ুনের পরাজয়। হুমায়ুনের পরাজয়। ওকে, দেখো এটা হচ্ছে প্রথম পরাজয়, 1 নম্বর দিয়ে রাখলাম, কারণ দুবার পরাজয় ঘটে। এই দুবার পরাজয়, দ্বিতীয়টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ দ্বিতীয়টা একটা যুদ্ধ আমাদের ইতিহাসে প্রসিদ্ধ, যেটা যুদ্ধর নাম কি, কনৌজের যুদ্ধ। যারা জানো তারা কিন্তু বলতে পারবে, কনৌজের যুদ্ধ। এটাই আবার বিভিন্ন ইতিহাসের ঐতিহাসিকদের মতে এটাই কিন্তু বিল্লগ্রামের যুদ্ধ নামেও পরিচিত। এই যুদ্ধটাই বিল্লগ্রামের যুদ্ধ নামে পরিচিত। খেয়াল রেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট, সালটা কত, সালটা হচ্ছে 1540। ভেঙে দেখো, এই 39-40 সালটাই কিন্তু মোগলের প্রথম অংশের শেষ। এই যুদ্ধে কে জয়লাভ করছে, কার কার মধ্যে হচ্ছে এই যুদ্ধ, সেই একইভাবে শেরশাহ আর হুমায়ুন। এখানে কিন্তু শেরশাহ, দেখো তখন কিন্তু ওনার নাম শের খান আর নয়, তখন ওনার নাম হয়েছে শের শাহ সুরি। শের শাহ সুরি হুমায়ুনকে পরাজিত করে, হুমায়ুনকে পরাজিত করেন। ওকে, দেখো এই হুমায়ুনকে পরাজিত করেন, শুধু তাই নয়, হুমায়ুনকে পরাজিত করেন এবং হুমায়ুন পারস্যে চলে যায়। পারস্যে গিয়ে আত্মগোপন করে, নোট ডাউন করে নাও, পারস্যে গিয়ে আত্মগোপন করে। তাহলে ভারতের ইতিহাসে কনৌজের যুদ্ধ বা বিল্লগ্রামের যুদ্ধ কেন বিখ্যাত? এই যুদ্ধটার পরেই মোগল সাম্রাজ্যের একটা গ্যাপ তৈরি হচ্ছে। ক্লিয়ার? ভালো করে দেখো, হয়েছে না হয়নি ঠিক করে বলবে। লেখা হয়েছে? চলো, এনার সম্বন্ধে আর তেমন বিশেষ ঐতিহাসিক তথ্য নেই। এরপরে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, যে এনার আত্মজীবনী, অনেক বইতে লেখা থাকে এনার আত্মজীবনী, না, এনার আত্মজীবনী কথাটা ঠিক নয়, এনার হচ্ছে সাম্রাজ্য সম্পর্কীয় তথ্য। লিখে নাও, এই যে এত তথ্য কার কাছে হেরে গিয়েছিল, লিখে নাও সাম্রাজ্য সম্পর্কিত তথ্য। এই সাম্রাজ্য সম্পর্কিত তথ্য এটা কার কাছ থেকে জানতে পারছে, মানে কোন বই থেকে জানতে পাচ্ছি, লিখে নাও হুমায়ুন নামা। হুমায়ুন নামা, এই হুমায়ুন নামা কিন্তু আত্মজীবনী নয়। অনেকে এটা আত্মজীবনী বলে একটা ভুল করে, আত্মজীবনী নয়। যেটা রচনা করেছে কে বলতে পারবে? এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। হুমায়ুন নামা রচনা করেছে কে, লিখে নাও গুলবদন বেগম। গুলবদন বেগম। এই গুলবাদন বেগম। এটা কে? এটা হচ্ছে হুমায়ুনের, বলো, হুমায়ুনের ভগিনী। বোন। বোন। বোন, বোন, একদমই তাই, হুমায়ুনের ভগিনী গুলবদন বেগম। ঠিক আছে, এই বুলবদন বেগম কিন্তু হুমায়ুন রামা রচনা করেন, যার মাধ্যমে কিন্তু এটা সাম্রাজ্যের সম্পূর্ণ তথ্য আমরা পাই। তাহলে দেখো, কনৌজের বা বিল্লগ্রামের যুদ্ধ শেষ হচ্ছে, তখন কিন্তু শের শাহ সুরি হুমায়ুনকে পরাজিত করে এই সুর বংশের প্রতিষ্ঠা করছে। তো এরপরে আমাদের হেডিং করে নেওয়া উচিত। দেখো সেকেন্ড পেজে কিন্তু আমার সম্পূর্ণ হুমায়ুন শেষ। ওকে, খুব তাড়াতাড়ি শেষ করব। দেখো এই ভোটের চক্করে একটু ক্লাসের সমস্যা হচ্ছিল, আবার 4 তারিখের দিকে যদি আমার কাউন্টিং ডিউটি আসে তখন আবার একটু সমস্যা হবে। 3 তারিখ, 4 তারিখের দিকে সমস্যা হবে, না হলে কিন্তু কন্টিনিউ ক্লাস নেব। ওকে, চল হেডিং করো সুর বংশ। হেডিং করো সুর বংশ। দেখো, সুর বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শের শাহ সুরি। তাহলে হেডিং করে নেওয়া একবার প্রথম থেকে, যে শের শাহ বলে। আমরা ভারতের ইতিহাসে এনার কিন্তু একটা মানে যে কটা শ্রেষ্ঠ আহ, মানে রাজনীতিবিদ না বলে শ্রেষ্ঠ সম্রাট বলি, তার মধ্যে কিন্তু এই শের শাহের নাম কিন্তু উল্লেখযোগ্য। হেডিং করো শের শাহ বলে, শের শাহ বলে। তাহলে শের শাহর প্রথমেই যে পয়েন্ট আলোচনা হবে, সেই দেখো ইম্পর্টেন্ট কথা, আসল নাম। দেখো প্রথমে নাম শের খান ছিল, যখন প্রথমবার হারায় তারপরে নিজেই নাম পরিবর্তন করে কি করে, শের শাহ সুরি করে। কিন্তু আসল নাম কি ছিল? আসল নাম ছিল ফরিদ খাঁ। আসল নাম ছিল ফরিদ খাঁ। উল্লেখযোগ্য পয়েন্ট। নেক্সট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, যে জন্মস্থান। এইটা কিন্তু রেলের পরীক্ষায় আমি খুব মানে প্রচুর শিফটে এই কোশ্চেনটা দেখেছিলাম। জন্মস্থান, জন্মস্থান কোথায়? হোসিয়ারপুর জেলার ডাজওয়াড়াতে। লিখে রাখো, হোসিয়ারপুর জেলার, হোসিয়ারপুর জেলার
দাজওয়াড়াতে, হোসিয়ারপুর জেলার দাজওয়াড়াতে হচ্ছে। তাহলে প্রথমে একটু এর মুঘল সাম্রাজ্য হারিয়েছে তো 1540 সালে। জন্মস্থান বলেছে, এখন সাল বলাটা ইম্পর্টেন্ট। সাল লিখে রাখো 1472 সাল। ঠিক আছে, 1472 সালে কিন্তু করে। এরপরে এনার এনার একটা সাম্রাজ্যের একটা উল্লেখযোগ্য দিক কি ছিল জানো? ইনি নিজেকে আগে প্রতিষ্ঠা করেছে 1529 সালে। কি হিসাবে প্রতিষ্ঠা করেছে? যে বিহারের স্বাধীন শাসক। ওকে, এটা কিন্তু উল্লেখযোগ্য একটা ব্যাপার, বিহারের স্বাধীন শাসক। আগে কিন্তু তিনি এইটা হয়েছেন, বিহারের স্বাধীন শাসক। তারপরেই উনি হুমায়ুনকে আক্রমণ করে। কত সালে? 1539 সালে। সাময়িকভাবে, কথাটা আমি উল্লেখ করছি কেন, সাময়িকভাবে উনি মোগল সাম্রাজ্যকে সরাতে সক্ষম হয়েছিল, যাতে যাতে আমরা বলতে পারি যে খুব কয়েকদিনের জন্য হলেও মোগল সাম্রাজ্যের একটা গ্যাপ তৈরি হয়। ওকে, চল। আমরা 1539 সাল 40 সালের যুদ্ধ সম্বন্ধে আগে আলোচনা করেছি, তাই এরপরে আমরা আলোচনা করা ডাইরেক্ট শের খানের বা শের শাহের সম্পর্কে আলোচনা করতে গেলেই শুরু করব যে 1541 1541 সাল। 1541 সালে উনি কি কি যুদ্ধ বা কি ব্যাপার হয়েছে? উনি কিন্তু কামরানকে পরাজিত করে পাঞ্জাব দখল করে। পাঞ্জাব দখল, বা দখল বলতে নিশ্চয়ই কাউকে না কাউকে পরাজয়। লিখে নাও পাঞ্জাবকে পরাজয়, মানে সরি 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 কামরানকে পরাজয়। নোট ডাউন করো, কামরানকে পরাজয়। ওকে, কামরান ছিল পাঞ্জাবের শাসক, তাকে পরাজিত করে কিন্তু পাঞ্জাব দখল করছে। হচ্ছে পাঞ্জাব দখলের পরে যেটা গুরুত্বপূর্ণ, প্রতিটা সাল কিন্তু ইম্পর্টেন্ট। 1542 1542 লিখে নাও মালব জয়। মালব জয়। তারপরে নোট ডাউন করবে 1543 রাইসিনের রাজপুত দুর্গ দখল। 1543 রাইসিনের রাজপুত দুর্গ দখল। রাইসিনের রাজপুত দুর্গ দখল। ওকে, রায়সিনের রাজপুত দুর্গ দখল। এরপরে ভালো করে শোনো যে 1544 সাল, 1544 সালে কি ঘটনা ঘটছে? উনি কিন্তু মুলতান ও সিন্ধু প্রদেশকে অন্তর্ভুক্ত করে। হচ্ছে, লিখে নাও মুলতান ও সিন্ধু প্রদেশকে অন্তর্ভুক্ত করে। মুলতান ও সিন্ধু প্রদেশকে অন্তর্ভুক্ত করে। অন্তর্ভুক্ত করেন। হয়েছে, দেখো মোটামুটি উনি ওনার সময়কাল যেটা ছিল, আচ্ছা সময়কালটা আমার লিখে দেওয়া উচিত ছিল, একটু সময়কালটা লিখে নাও তো, যে 1540 থেকে 1545। দেখো এরপরেই 1545 সালে কি হয়? কালিঞ্জর যুদ্ধে, কালিঞ্জরের দুর্গ অধিকার করতে গিয়ে বিস্ফোরণে কিন্তু ওনার মৃত্যু ঘটে। একটা এক্সট্রা একটা পয়েন্ট লিখে নাও যে 1545 লিখে নাও কালিঞ্জর দুর্গ দখল করতে বিস্ফোরণে মৃত্যু। কালিঞ্জর দুর্গ দখল করতে গিয়ে দখল করতে গিয়ে দখল করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বা বিস্ফোরণে মৃত্যু। করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু। ওকে, দেখো এরপরে মৃত্যু হচ্ছে, মানে এরপরে কিন্তু আমরা দেখতে পাবো যে সেই মতো আর কেমন কেউ নেই। এরপরে সিকান্দার সুর বসে আর কি, ইসলাম শাহ বসে, ইসলাম শাহের পর সিকান্দার সুর বসে, কিন্তু সেই মতো আর কেউ সুর বংশকে দাঁড় করাতে পারেনি। তো আবার কিন্তু ফিরে এসে হুমায়ুন সিরহিন্দের যুদ্ধে পরাজিত করে নতুনভাবে কিন্তু মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করে। তবে এই সুরবংশ এত গুরুত্বপূর্ণ কেন, শেরশাহ এত গুরুত্বপূর্ণ কেন? কারণ যেটা এর আন্ডারে যে কোশ্চেনগুলো আছে বা যে তথ্যগুলো জানার দরকার, সেটা হচ্ছে এনার প্রশাসনিক ব্যবস্থা। নোট ডাউন করো, প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থা।
এটা কিন্তু খুব উল্লেখযোগ্য পয়েন্ট এই 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 তথ্যের ওপর ভিত্তি করে। প্রশাসনিক ব্যবস্থা, দেখো প্রথমেই জানার দরকার ইনি কিভাবে কিভাবে ভাগ করেছিল। দেখো ইনি না প্রথমে, আমাদের তো সমগ্র সাম্রাজ্য বা রাজ্য থাকে, ইনি যে সমগ্র তার যে সীমানা বা যে সমগ্র রাজ্য, এই রাজ্যকে ভাগ করে কিসে? রাজ্যকে ভাগ করে সরকারে। মনে থাকবে? তাহলে রাজ্যের পরের ধাপ কি? রাজ্যের পরের ধাপ হচ্ছে সরকার। যেমন যেটা ভালো করে বুঝবে একটা জিনিস, এখন রাজ্য বলে কোনো কিছু হয় না, এখন হয় রাষ্ট্র। রাষ্ট্র বা দেশ, দেশকে ভাঙা হয় রাজ্য হিসাবে, রাজ্যকে ভাঙা হয় মহকুমা হিসাবে, মহকুমাকে সরি রাজ্যকে জেলা হিসাবে, জেলাকে মহকুমা, মহকুমাকে ব্লক, ব্লককে গ্রাম, এরকম ভাঙা হয়। তো তাহলে ইনি প্রথম এই সিস্টেমটা কিন্তু তৈরি করেন। তাহলে রাজ্যকে ভাঙা হয় সরকার হিসাবে। কতগুলি সরকার তিনি করেন? একটা নিজের রাজ্যকে 47টি সরকারে বিভক্ত করেন। সরকারগুলিকে আবার কিসে ভাঙা হয়? সরকারগুলিকে উনি ভাঙেন হচ্ছে পরগনাতে। বুঝতে পারলে? পরগনাগুলিতে বিভক্ত করা হয় কিসে? পরগনাগুলোকে বিভক্ত করা হয় বিভিন্ন গ্রামে। তাহলে গ্রাম হলো ওনার ক্ষেত্রে সর্বনিম্ন একক। ওকে, এখনো এটা চলছে। দেখো এখনো কিন্তু আমাদের গ্রাম বা অঞ্চলই হচ্ছে সর্বনিম্ন একক। হ্যাঁ কি না? অনেকগুলো গ্রাম বা অঞ্চলকে নিয়ে কিন্তু ব্লক গঠিত হয়, অনেকগুলো ব্লক নিয়ে কি গঠিত হয়? অনেকগুলো ব্লক নিয়ে গঠিত হয় মহকুমা, মহকুমা নিয়ে গঠিত হয় জেলা। হ্যাঁ কি না? এই সিস্টেমটা কিন্তু শেরশাহ থেকেই এখনো পর্যন্ত অ্যাডপ্ট করা হচ্ছে। এরপরে প্রশাসনিক ব্যবস্থার পরে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কেন্দ্রীয় মন্ত্রিসভা, এটা অবশ্যই প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। এই কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিন্তু 4টে গুরুত্বপূর্ণ পদ উনি সৃষ্টি করেছিলেন। এই 4টে গুরুত্বপূর্ণ পদ একটু লিখে নাও। প্রথমেই লিখে নাও দেওয়ান ই উজিরাত। এগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দেওয়ান ই উজিরাত, দেওয়ান ই উজিরাত। এই দেওয়ান ই উজিরাত বলতে কি? এটা হচ্ছে রাজস্ব বা অর্থমন্ত্রী, রাজস্ব বা অর্থমন্ত্রী। ওকে, ভালো করে শোনো। এখন যেভাবে ক্যাবিনেট মিনিস্ট্রি চলে, কেন্দ্রীয় মন্ত্রিসভা, সেইভাবে কিন্তু উনি ব্যাপারটা তৈরি করেন। তারপরে দেওয়ান ই আর্জ, নোট ডাউন করবে। দেওয়ান ই আর্জ বলতে পারবে? দেওয়ান ই আর্জ বলতে কিসের কথা বলা হচ্ছে? অনেক জায়গায় আর্জ থাকে, অনেক জায়গায় আরোজ থাকে, যেটা ইচ্ছা। এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী মানে সেই সময়ের প্রেক্ষাপটে অনেক আধুনিক চিন্তা ভাবনা ছিল এই শেরশাহের। এই জন্য কিন্তু ভারতের ইতিহাসে উনি একজন শ্রেষ্ঠ রাজা হিসাবে কিন্তু নিজের জায়গা করে নিয়েছেন। ওকে, নেক্সট নোট ডাউন করবে দেওয়ান ই রিসালত। দেওয়ান ই রিসালত, দেওয়ান ই রিসালত। এই দেওয়ান ই রিসালত কি? এটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী। লিখে রাখো পররাষ্ট্রমন্ত্রী। ওকে, লাস্ট নোট ডাউন করবে যে দেওয়ান ই, দেওয়ান ই ইনসা, দেওয়ান ই ইনসা। এই দেওয়ান ই ইনসা কি? ইনি হচ্ছে রাজকীয় ইস্তাহার তৈরি করেন। ওকে, রাজকীয় ইস্তাহার তৈরি করেন, রাজকীয় ইস্তাহার তৈরি করেন, তৈরি করেন হচ্ছে। চলো নেক্সট যেটা আমাদের জানার প্রয়োজন, এটা গেল হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার আন্ডারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপরে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে রাজস্ব ব্যবস্থা। রাজস্ব ব্যবস্থা, এই রাজস্ব ব্যবস্থা বলতে কি ট্যাক্স ডিপার্টমেন্ট বা ট্যাক্স, এই ট্যাক্স সম্পর্কিত উনি কি কি সংস্কার করেছিলেন? প্রথমেই যেটা উনি করেন সেটা হচ্ছে কি, যে উৎপাদনের 1/3 কৃষকদের রাজস্ব। তাহলে প্রথমেই নোট ডাউন করো ফার্স্ট পয়েন্ট, যে উৎপাদনের 1/3, উৎপাদনের 1/3 কৃষককে রাজস্ব দিতে হবে। ওকে, কৃষককে কর বা রাজস্ব দিতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কৃষককে রাজস্ব দিতে হবে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কোশ্চেন দেয়। নেক্সট পয়েন্ট, কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থার প্রবর্তন। কবুলিয়ত
ও পাট্টা ব্যবস্থার প্রবর্তন। কোশ্চেন আসে কে প্রবর্তন করেন। ওকে, নেক্সট পয়েন্ট তক্কভি ঋণের ব্যবস্থা। নেক্সট পয়েন্ট তক্কভি বা অনেক জায়গায় তাকভিও বলা হয়, তাকভি ঋণ। ওকে, এই তাকভি ঋণ বলতে কি, যে কোনো কারণে দুর্ভিক্ষ হলে কৃষকদের ক্ষেত্রে একটা ঋণ দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। অসুবিধা নেই। এরপরে তারপর লিখে নাও উৎপাদন অনুসারে জমির বন্টন। লিখে নাও উৎপাদন হিসাবে জমির শ্রেণীবিভাগ ও বন্টন। উৎপাদন হিসাবে জমির শ্রেণীবিভাগ ও বন্টন। ওকে, উৎপাদন হিসাবে জমির শ্রেণীবিভাগ ও বন্টন। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, রাজস্ব সম্বন্ধে কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখো, এই পয়েন্টগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য হচ্ছে। চলো নেক্সট পেজে যাই। নেক্সট পেজে পরপর নোট ডাউন করবে যে প্রতিরক্ষা। প্রতিরক্ষা, উনিও কিন্তু প্রতিরক্ষার স্বার্থে উল্লেখযোগ্যভাবে সেনাদল গঠন করেন, যে সেনাদলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হাতি ও ঘোড়া ছিল। এবং একইভাবে আলাউদ্দিন খলজিকে অনুকরণ করে উনি দাগ ও চেহারা ব্যবস্থার প্রয়োগ করেন। দাগ ও চেহারা। ওকে, এই দাগ বলতে কি বলতে পারবে, বলা উচিত। দাগ বলতে অশ্ব চিহ্নিতকরণ। অশ্ব চিহ্নিতকরণ যেমন আলাউদ্দিন খলজি করেছিল। আর চেহারা বলতে কি, চেহারা বলতে সৈনিকদের দৈহিক গঠন পরিমাপ। সৈনিকদের দৈহিক গঠন পরিমাপ। দৈহিক গঠন পরিমাপ শুধু নয়, দৈনিক গঠন পরিমাপ ও লিপিবদ্ধকরণ। দৈনিক গঠন পরিমাপ ও লিপিবদ্ধকরণ। মনে থাকবে, এই দাগ ও চেহারা কিন্তু উনি এই ব্যবস্থাটা প্রবর্তন করেন। এরপর ভালো করে শুনে রাখো, নেক্সট এটা এনার আন্ডারে যেটা সব থেকে উল্লেখযোগ্য ব্যবস্থা, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যেটা এখনো কিন্তু একটা মাইলস্টোন সেই সময়ের সিস্টেমের ক্ষেত্রে, যে এইভাবে নিজের যে সাম্রাজ্যের উল্লেখযোগ্য স্থানগুলোকে যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একত্রিত করা যাচ্ছে। দেশব্যাপী এই উদ্দেশ্যে 4টি কি করেন, রাজপথ নির্মাণ করেন। 4টি রাজপথের মধ্যে 1, 2, 3, 4 4টে নাম আমি কোথায় কোথায় সেটা পড়বো। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য কোনটা, উল্লেখযোগ্য লিখে রাখো, সড়ক ই আজম। সড়ক ই আজম, যেটা যার এমনি নর্মাল নাম কি ছিল, যেটা পরিচিত নাম, সে হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। হ্যাঁ কি না, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটা কোথা থেকে কোথায় পর্যন্ত লিখে রাখো, ও ইম্পর্টেন্ট। এটা এটা হচ্ছে সোনারগাঁ থেকে সিন্ধুর ঠাট্টা পর্যন্ত। সোনারগাঁ থেকে ঠাট্টা পর্যন্ত, সিন্ধু অঞ্চলে ঠাট্টা পর্যন্ত। থয়াকা টয় টয়াকা ঠাট্টা পর্যন্ত। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য, মনে রেখো। এছাড়া কি কি আছে, এছাড়া কি কি আছে, এছাড়া নোট ডাউন করো কোথায় থেকে কোথা লিখে রাখো। আগ্রা থেকে যোধপুর। আগ্রা থেকে যোধপুর আর একটা উল্লেখযোগ্য উনি রাজপথ নির্মাণ করেছিল। এছাড়া করেছিল যে চিতোর থেকে, সরি ভুল বললাম, চিতোর না, আগ্রা থেকে, আগ্রা থেকে হবে, আগ্রা থেকে বুরহানপুর, সরি চিতোর না, ভুল বলেছি, আগ্রা থেকে বুরহানপুর, আগ্রা থেকে বুরহানপুর, আর লাস্টে লাহোর থেকে মুলতান। লাহোর থেকে মুলতান, এই অংশ কিন্তু 4টে উল্লেখযোগ্য রাজপথ তিনি নির্মাণ করেছিলেন হচ্ছে। চল নেক্সট উনি যেটা করেন যোগাযোগ ব্যবস্থার মধ্যেই বলতে পারো, সেটা হচ্ছে পোস্টাল সিস্টেমের আধুনিকীকরণ হচ্ছে। তাহলে প্রথম উনি উনি ডাক ব্যবস্থা প্রচলন, ভালোভাবে আধুনিকভাবে ডাক ব্যবস্থা প্রচলন। ডাক ব্যবস্থা প্রচলন, এই ডাক ব্যবস্থা প্রচলন করার জন্য কি হয়, ডাক চৌকি ব্যবস্থা কিন্তু শুরু করেন। ডাক চৌকি ব্যবস্থা অর্থাৎ পিয়নের মাধ্যমে চিঠি আদান প্রদান। কোশ্চেন আসে কে প্রথম চালু করে, হ্যাঁ কি না। এই পিয়ন ছাড়াও কি হয়,
ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা, এক জায়গা থেকে এক জায়গাতে কোনো খবর আদান প্রদানের জন্য ঘোড়ার মাধ্যমটাকে ব্যবহার করা, এটা কিন্তু উনিই প্রথম করেছিলেন। হচ্ছে, ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। হচ্ছে নেক্সট পয়েন্ট, ভালো করে শুনবে, উনি হচ্ছে মুদ্রা ব্যবস্থা, নেক্সট পয়েন্ট করবে মুদ্রা ব্যবস্থা। হয়ে এসছে, এইটা করলেই টপিকটা শেষ করব। মুদ্রা ব্যবস্থা, এই মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে দু রকম মুদ্রা কিন্তু উনি চালু করেন। মুদ্রা দুটোর নাম তোমাদেরকে মনে রাখা প্রয়োজন। প্রথম নাম হচ্ছে রুপিয়া, যেটা এখনো আমরা একটা ব্যবহার করি, আর একটা হচ্ছে আশরাফি। রুপিয়া আর আশরাফি, এই রুপিয়া আর আশরাফির মধ্যে পার্থক্য কি? রুপিয়া কথাটা এসছে রূপোর মুদ্রা থেকে, ওকে, রূপোর মুদ্রাকে বলা হয় রুপাইয়া, আর যেটা স্বর্ণ মুদ্রা যার ব্যবহার এখন নেই সেটাকে বলা হয় আশরাফি। এনার সিস্টেমে কিন্তু দু ধরনের মুদ্রাই কিন্তু চলতো। ওকে, লেখা হয়েছে প্রত্যেকের? এরপরে ভালো করে শুনে নাও, যেটা জানার প্রয়োজন, স্থাপত্য কীর্তি। স্থাপত্য প্রত্যেকের আমি লিখিয়ে দিই, কেন কোশ্চেন আসে। হুমায়ুনের সময় সেমন কিছু ছিল না বলে লেখাইনি। স্থাপত্য কীর্তি প্রথমেই নোট ডাউন করবে যে পুরনো কেল্লা। পুরনো কেল্লা কোথায় বর্তমান? কোশ্চেন আসে, কে বলবে? পুরনো কেল্লা কোথায় বর্তমান? লিখে রাখো, দিল্লিতে। দিল্লিতে, পুরাতন দিল্লি বা ওল্ড দিল্লি, নিউ দিল্লিতে নয়। এছাড়া কি করেন? এছাড়া হচ্ছে কিলা ই কুনহা মসজিদ, কিলহা ই কুনা মসজিদ, কিলহা ই কুনা মসজিদ, মসজিদ এটা কোথায় অবস্থিত? এটাও কিন্তু দিল্লিতে অবস্থিত। এই দুটি কিন্তু উনি স্থাপন করেন। এরপর নেক্সট পয়েন্ট, ওনার মৃত্যুর পরে ওনার সমাধি, ওনার সমাধি কোথায় প্রতিষ্ঠিত হয়? সাসাগ্রামে। ওকে, লিখে রাখো, সাসারামে ওনার সমাধি প্রতিষ্ঠিত হয়। সাসারামে সমাধি ওনার বর্তমান, এটা কিন্তু কোশ্চেন আসে, সাসারামে ওনার সমাধি। তারপরে ভালো করে শোনো, দেখা যাচ্ছে যে ওনার তো মৃত্যু হয়ে যাচ্ছে 1545 সালে। তাহলে এরপরে দুজন রাজার নাম, মানে রাজা বলবো না, মানে ওই সব অতটা যোগ্য নয়, দুজনের নাম কিন্তু উল্লেখযোগ্য। একজনের নাম হচ্ছে, নোট ডাউন করো, ইসলাম শাহ। একজন হচ্ছে ইসলাম শাহ, জাস্ট লিখে দাও। আর একজন হচ্ছে সিকান্দার সুর, সিকান্দার সুর। ওকে, এই সিকান্দার সুরি হচ্ছে এই সুর বংশের শেষ রাজা, মনে থাকবে। এই সিকান্দার সুরি হচ্ছে এই সুর বংশের শেষ রাজা। এনারা যথেষ্ট দুর্বল অযোগ্য প্রকৃতির ছিলেন। এই এনাকে একটা যুদ্ধের নাম লিখে রাখো, সির হিন্দের যুদ্ধ। সির হিন্দের যুদ্ধ, সির হিন্দের যুদ্ধ। দেখো সির যুদ্ধটা কেন গুরুত্বপূর্ণ বলছি, এই সির হিন্দের যুদ্ধে হুমায়ুন এই সিকান্দার সুরকে পরাজিত করে মোগল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেন। লিখে নাও, এই যুদ্ধে হুমায়ুন, এই যুদ্ধে হুমায়ুন হুমায়ুন সিকান্দার সুরকে পরাজিত করে মোগল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা ঘটায়, করে মোগল যুগ পুনঃপ্রতিষ্ঠা করেন, মোগল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন, মোগল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা। ওকে, সালটা কত? সালটা কিন্তু 1555। ওকে, তাহলে দেখো 1555 সালে আবার হুমায়ুন সিংহাসনে বসে। হুমায়ুন সিংহাসনে বসে বেশি দিনের রাজত্ব করার সুযোগ পায় না, জাস্ট কয়েক বছর, মানে কয়েক মাস একটা শাসনকালে ছিল। তাহলে হুমায়ুন আর মাত্র 1555 থেকে 1556 পর্যন্ত ওনার দ্বিতীয় পর্বে সাম্রাজ্য অবস্থা স্থায়ী হয়। এরপরে ওনার মৃত্যু ঘটলে আকবর কিন্তু দখল বলবো না, আগ্রায় হচ্ছে রাজ্যাভিষেক ঘটে, এবং আকবরের শাসনকাল কিন্তু মোগল সাম্রাজ্যের ইতিহাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ। তাহলে 1556 সাল থেকে আমরা কাকে দেখবো? আকবরকে দেখবো 1605 পর্যন্ত। তারপরে আমরা দেখবো জাহাঙ্গীরের পর শাহজাহানের পর হচ্ছে ঔরঙ্গজেব। তাহলে পরের ক্লাসে আমাদের আলোচনার টপিক হবে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। মনে থাকবে?
এই তিনটা কিন্তু খুব উল্লেখযোগ্য। এই আকবর জাহাঙ্গীর শাহজাহান হয়ে যাওয়ার পরে তারপরে বাকি অংশটার ঔরঙ্গজেব ও পরবর্তী ক্ষেত্রে যে মানে মোগলের যে শাসকগণ, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। ওকে, চলো আজকে তাহলে এতটাই থাক। এরপর দিন তাহলে আকবর দিয়ে মোগল সাম্রাজ্যের বাকি দ্বিতীয় অংশটা শুরু করব।